একদিন বসন্তে নারী এলো সঙ্গীহারা আমার বনে, প্রিয়ার মধুর রূপে। এলো সুর দিতে আমার গানে, নাচ দিতে আমার ছন্দে, সুধা দিতে আমার স্বপ্নে। ভালোবেসেছি তাকে। সেই ভালোবাসার একটা ধারা ঘিরেছে তাকে স্নিগ্ধ বেষ্টনে, গ্রামের চিরপরিচিত অগভীর নদীটুকুর মতো। অল্প বেগের সেই প্রবাহ বহে চলেছে প্রিয়ার সামান্য প্রতিদিনের অনুচ্চ তটচ্ছায়ায়। রবীন্দ্রনাথ আজীবন খুঁজেছিলেন সেই নারীকে যে তাকে বুঝবে, দাবি করবে তার কাছে অন্তরের আন্তরিকতা, যার প্রেমের সমারোহে উদযাপিত হবে তাঁর জীবন। সেই নারী আসবে নিঃশব্দ চরণে। কবির জীবনের পূর্বরাগ যদি হন কাদম্বরী দেবী, তবে কি শেষ জীবনে হেমন্তবালা দেবী মাথুর নন? বৌঠান আর হেমন্তবালা দেবীর প্রেমে অনুপ্রাণিত হয়ে তিনি সৃষ্টি করেছেন একের পর এক কবিতা, গান, গল্প, উপন্যাস। ভালোবাসা এসেছে গ্রামের চিরপরিচিত শান্ত নদীর মতো। মহীয়সী নারী যেন স্নান করে উঠেছে, পূর্ণতর করেছে তাঁকে, জেলে রেখেছে তার চেতনার গভীরে চিরবিরহের প্রদীপ শিখা, যে শিখার দ্যুতি প্রথম ছড়িয়েছিলেন বৌঠান। কবির অন্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি। তুমি কি কেবলি ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর লেহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি। 1929 সালের 29শে নভেম্বরের রাতে কবির আকুল করা ডাকে তিনি এসেছিলেন প্ল্যানচেটে। কে? কুলহারা নদীতে আমার তরি ভাসিয়েছিলুম, আজও দাঁড়িয়ে আছি সেই চেনা ঘাটে। তুমি নাম বলবে না? একটা কবিতা লিখে দেবে? আমার বিদ্যে কি অজানা? আমি তোমার কথা অনেকবার ভেবেছিলুম। আমার শরীর ভালো ছিল না বলে তোমায় তখন খুব চেয়েছিলুম। তুমি জানতে? জানতুম। শেষ রাতের শিরশিরে হাওয়ায় যখন তুমি গায়ের চাপাটা টেনে নিলে, তখন আমি এসেছিলুম। আমি তোমাদের কিছুই বুঝিনি। কি করে যাও, কি করে থাকো, কিছুই বুঝিনি। নয়ন সম্মুখে তুমি না, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই, আজিটা শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমারও লিখি তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাহি জানে, তব সুর বাজে মোর গানে।
ছবি ছবি শুধু ছবি, তুমি কি কেবল ছবি। মৃত্যুর আগে কবি বৌঠানের একটা ছবি দেখতে চেয়েছিলেন, কিন্তু পাননি। সে ছবি তার অন্তরের গভীরে আঁকা। তিনি বৃষ্টির মতো ছেয়ে আছেন রবীন্দ্র মনন ভূমি। গানে, কবিতায়, ছবিতে, গল্পে, উপন্যাসে সর্বত্র তাঁর যাওয়া আসা। তাঁর কাঁকনের কিঙ্কিনি, তাঁর চোখের চাওয়ার হাওয়া, তাঁর সান্নিধ্যের বিচিত্র স্পন্দন, তাঁর জন্য গোপন গহন ব্যাকুলতা, বিরহ মুখরতা কবিকে আজীবন বিহ্বল করে রেখেছিল। শ্রাবণের ধারার মতো অরুণ ঝরে, অরুণ ঝরে, তোমারই সুরটি আমার মুখের পরে, মুখের পরে। শ্রাবণের ধারার মতো অরুণ ঝরে, অরুণ ঝরে, পুরাবে আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে। নিশীথে অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে। নিশীদিনে জীবনে সুখের পরে দুঃখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। ঠাকুর বাড়ির বউ হওয়ার আগে তোমাদের কাছে আমার পরিচয় ছিল বাজার সরকার শ্যাম গাঙ্গুলির ৩ নম্বর মেয়ে। ঠাকুরপো, আমাদের পরিবার নির্ভর করত তোমাদের দাক্ষিণ্যের ওপর। তোমার সঙ্গে আমার দেখা 7 বছর বয়সে, তখন তোমার বোধ করি 9। দেখতাম দূর থেকে দক্ষিণের বারান্দার রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে তুমি দাঁড়িয়ে থাকতে। ইচ্ছে করত দৌড়ে গিয়ে তোমার সঙ্গে ভাব করি। একদিন ভোরবেলা ঘুম ভাঙতে শুনলুম 12 আগে বাজছে সানাই। সেদিন তুমি এলে আমাদের বাড়িতে বউ হয়ে। খুব ভালো লাগতো তোমাকে। কচি শ্যামল হাতের সরু সোনার চুড়ি ছুঁতে ইচ্ছে করত। একদিন মৃদু হেসে তুমি আমাকে কাছে ডাকলে। আমার মনে হলো তুমি যেন পাহাড় থেকে নেমে আসা বর্ষার জল। সন্ধ্যার মেঘ, সূর্যাস্তের রাঙিয়ে ওঠা আকাশ, আমার মনে এক ভীষণ ভালো লাগা যখন ছেয়ে থাকতো, তখন ওই সন্ধ্যা সূর্যের আলোয় কি ভালো যে তোমায় দেখাতো বৌঠান। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। বম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশাই তোমারে করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি, মম অসীম গগন বিহারী। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম হৃদয় রক্ত রাগী, তবু চরণ দিয়েছি রাঙিয়া। ওই সন্ধ্যা স্বপ্ন বিহারী, তবু অধর এঁকেছি সুধা বিষে মিশে। মম সুখ দুঃখ ভাঙিয়া
তুমি আমারি, তুমি আমারি, মম বিজন জীবন বিহারী। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। ঈশ্বরের কত বড় আশীর্বাদ আমার ওপর। আমি হয়ে গেলাম ঠাকুর বাড়ির বউ। বিয়ে হলো 9 বছরের জন্মদিনে 1868 সালের 5ই জুলাই। কেউ অবশ্যি খোঁজ রাখেনি আমার জন্মদিনের। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির শিক্ষিত সুদর্শন যুবক, গানে বাজনায় লেখায় পড়ায় একেবারে সরস্বতীর বরপুত্র তোমার নতুন দাদা। তার স্ত্রী হলাম আমি ঠাকুরপো, আর তোমার নতুন বৌঠান। তোমার মেজদাদা তার বিলেতের আলোকপ্রাপ্তা স্ত্রীকে জানালেন, শ্যাম গাঙ্গুলির মেয়ে বলেই বলছি, আমার মনে হয় না ও মেয়ে ভালো হবে। আর সেই থেকেই আমি ভালো মেয়ে নই ঠাকুরপো। আমার দোষ। আমার ঠাকুরদা জগনমোহন গঙ্গোপাধ্যায় থাকতেন কলকাতার তথাকথিত খারাপ পাড়া হাড়কাটাগুলির একটা বাড়িতে। সে বাড়িটাও তোমাদেরই দান ঠাকুরপো। হায় গো ব্যথায় কথা যায় ডুবে যায় যায় গো, সুর হারালেন অশ্রুধারে। হায় গো ব্যথায় কথা যায় ডুবে যায় যায় গো, তোরি তোমার সাগর নীরে আমি ফিরি তীরে তীরে, ঠাঁই হলো না ঠাঁই হলো না তোমার সোনার নাই গো। পথ কথা পাই অন্ধকারে। হায় গো ব্যথায় কথা যায় ডুবে যায় যায় গো। আমার প্রতি ঠাকুর বাড়ির সমস্ত অবহেলার, সমস্ত চাপা ঘৃণার প্রতিশোধ নিলে তুমি। তুমি ছিলে আমার ছোটবেলাকার খেলার সাথী, যৌবনের বন্ধু। যদি আমাকে, আমার একাকিত্ব কেউ অনুভব করে থাকে, সে তুমি। তুমি আমার জীবনের সুপ্রভাতে যে ডাক দিয়েছিলে, তা চিরজীবনের। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। অতি অল্প বয়সে মাকে হারালাম। যদিও মায়ের দীর্ঘ অসুস্থতার জন্য সেভাবে তাঁর সান্নিধ্য পাইনি, তুমি এসে যেন সেই অপূর্ণ জায়গাটা পূর্ণ করলে। তোমার হাতের হবিষ্যান্ন রান্না, তোমার উজাড় করা স্নেহ ভালোবাসা আমায় মাতৃস্নেহের পরশ না পাওয়ার দুঃখ ভুলিয়ে দিয়েছিল। যে পরম মমতা দিয়ে আমায় ভরিয়ে দিয়েছিলে, তা বাড়ি বাড়ি যেন তোমার কাছে টেনে আনত। তাই বিলিতে গিয়ে কেবলই মনে হতো তোমার কথা। আহা তোমার সঙ্গে প্রাণে
খেলা প্রিয় আমার ওগো প্রিয় বড় উতলা পরাণ আমার খেলাতে হার মানবে কি তোমার সঙ্গে প্রাণে খেলা। সদ্য ফিরেছ বিলেত থেকে, কোথায় গেল তোমার সেই মুখ চোরা লাজুক ভাবটা? এই যে কথাবার্তায়, গানে, বাজনায় একেবারে চৌখস। এমনিতেই তোমার সুন্দর চেহারা, তাই আবার বিলিতি পালিশ। আমার 1.5 বছরের প্রতীক্ষা বুঝি সাঙ্গ হল। আমার ভুবন আবার ভরে উঠল কানায় কানায়। ঠাকুর বাড়ির আনন্দ স্রোত বুঝি বা উজানে ভেসে যেতে থাকলো। কত গান, কত সুর, কত প্রেম, কত প্রাণ। আমি কি ভুলতে পেরেছি 15 বছরের আমির আকুলতার কথা? আমার কবিতা লেখার খাতার নাম ছিল মালতী পুঁথি। তখন আমি শেক্সপিয়ারের ম্যাকবেথ অনুবাদ করছি। সেখানে পেলাম গ্রিক পুরাণের আবছা রহস্যলোকের রহস্যাবৃত হেকেটি ঠাকুরানের কথা। তোমার রহস্যময় দেবীর মন্দিরে জ্বলেনি আলো। আধার আমার অপেক্ষা করে থাকতো কার জন্য ঠাকুরপো? সবে বৈশাখের শুরু, 4 ধার অন্ধকার করে ধুলো উড়িয়ে এলো কালবৈশাখী। আমি দক্ষিণের বারান্দায় খাঁচার পাখিটাকে ঘরে আনতে গিয়ে দেখলাম তোমাকে। সেই মেঘ ভাঙা আলোয় আমাদের শুভ দৃষ্টি। ওই আসে ওই অতি ভৈরব হরষে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে। ঘন গৌরবে নব যৌবনা বরষা, শ্যামগম্ভীর সরসা। গুরুগর্জনে নীলরণ্য শিহরে, উতলা কলাপিকে কলরবে বিহরে। নিখিল চিত্ত হরসা, ঘন গৌরবে আসিছে মত্ত বরষা। দ্রিম 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 তনন দ্রিম 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 তনন দ্রিম 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 তনন তনন নন তন দরন গমর সনি সদনি মাপনি ধাকিট তক ধুমকিট তক ধিন ধিন ধা ধা দির দরন দরন তন দির দরন দরন তন তনন নন 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 দির দরন দির দরন দির দর। মনে পড়ে যায় সেই অনেক চেনা দুপুর বেলার কথা। জ্যোতিদাদা যেতেন নিচের তলার কাছারিতে। তুমি ফলের খোসা ছাড়িয়ে কেটে কেটে যত্ন করে রূপোর রেকাবিতে সাজিয়ে দিতে। নিজের হাতে তৈরি কিছু মিষ্টান্ন আর গোলাপের পাপড়ি ছড়ানো রেকাবি ঢাকা থাকতো ফুল কাটা রেশমের রুমালে। হাওয়া করতে তুমি। আর আমাদের নির্জন দুপুরে সেই সাহিত্য চর্চা। রামায়ণ পড়তে পড়তে একদিন মনে হতো তুমি কি সেই সোনার হরিণ? তোমার সেই স্বপ্নের হরিণের কাছ থেকে তোমাকে দূরে চলে যেতে হলো। আর তুমি বিহীন ঠাকুর বাড়ি আমার কাছে শূন্য, হৃদয়হীন। আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছিলে। আর এও জানতাম
জ্যোতি দাদা ক্রমশ দূরে সরে যাচ্ছিলেন তোমার কাছ থেকে। তুমি আটকা পড়লে একলা ঘরের অন্তরালে। ফিরে এসে দেখলুম আরো কত সুন্দর হয়েছ তুমি। তোমার চোখে বেলা শেষের আলোয় দেখলুম আমার সর্বনাশ। আমার সকল নিয়ে বসে আছে সর্বনাশে আশা। আমি তার লাগি পথ চেয়ে আছি, পথে যে জন ভাষা। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশে আশা। যে ঝড়ের মেঘ ভাঙা আলোয় ঘটেছিল আমাদের শুভ দৃষ্টি, সেই আলোয় আমার কপাল থেকে উড়ন্ত চুল সরিয়ে দিয়ে তুমি বললে, ওই বুঝি কাল বৈশাখী, সন্ধ্যা আকাশ দেয় ঢাকি। দিনের শেষে ছাদের ওপর পড়তো মাদুরার তাকিয়া, একটা রূপোর রেখাবিতে বেলফুলের গোড়ে মালা ভিজে রুমালে, পিরিচে এক গ্লাস জল বরফ দেয়া, আর বাটিতে ছাঁচি পান। নতুন বৌঠান, তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতে। জ্যোতি দাদা গায়ে একটা পাতলা চাদর উড়িয়ে এসে বেহালাতে লাগাতেন ছড়ি, আর আমি ধরতুম চড়া সুরে গান। হু হু করে দক্ষিণে বাতাস উঠত দূর সমুদ্র থেকে, তারপর তারায় তারায় যেত আকাশ ভরে। পূর্ণ চাঁদের মায়া ছড়িয়ে থাকত জোড়াসাঁকোর বাড়ির সমস্ত ছাদ জুড়ে। আমার জন্য তোমার গাওয়া সেই গান আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। আমার সে সময় মনে হতো ঠিক যেন দেবদূত অবতীর্ণ হয়েছে স্বর্গের বাণী আর সুর নিয়ে মর্তভূমিতে। আমাকে বলতে, তোমার মতো করে আমার গান আর কেউ গাইতে পারে না। তোমার মুখের সেই কথা হু হু করে ছড়িয়ে পড়ল ঠাকুর বাড়ির অন্তর্মহলে। বড় বেদনার মতো বেজেছ তুমি হে আমার প্রাণে। বেদনার মতো মন যে কেমন করে, মন যে কেমন করে মনে মনে, তাহা মনি জানে। বড় বেদনার মতো বেজেছ তুমি হে আমার প্রাণে। বেদনার মতো। জ্যোতিদাদা ও কাদম্বরী দেবী হঠাৎ চলে গেলেন কলকাতার বাইরে বেড়াতে। কবি রইলেন একা। সেই ছাদ, সেই তেতলার ঘর, জ্যোৎস্না ভরা রাত, সেই ফুলের গন্ধ সবই আছে, কিন্তু নেই সুখের খনি নতুন বৌঠান। রুদ্ধ আবেগ মেটাতে তাই তেতলার শূন্য ঘরে বসে চলল কবিতার পর কবিতা রচনা। বিহারীলাল প্রভাব মুক্ত হয়ে নতুন চেতনার বিকাশ। কবির অভিমান, কেন তাকে ফেলে চলে গেলেন নতুন বৌঠান? সমস্ত বেদনার অবসান ঘটিয়ে নতুন দা, নতুন বৌঠান ও কবি আবার গেলেন চন্দননগরের মোরান সাহেবের বাংলোয়। এমন সময়ে
ঘন ঘটা করে বর্ষা নামল। पवन के झटा झोर बूंद झम झम किशोर राम रंग अटाझर गिरि अमल चुनरिया रे बदरिया रे बदरिया সেই গঙ্গার ধার মনে পড়ে, সেই নিস্তব্ধ নিশীথ, সেই জ্যোৎস্নালোক, সেই দুজনে মিলে কল্পনার রাজ্যে বিচরণ, মৃদু গম্ভীর স্বরে আলোচনা, দুজনে স্তব্ধ হয়ে নীরবে বসে থাকা, সেই প্রভাতের বাতাস, সন্ধ্যার ছায়া, একদিন সেই ঘনঘোর বর্ষার মেঘ, শ্রাবণের বর্ষণ, বিদ্যাপতির গান। তারা সবাই চলে গেছে, কিন্তু আমার এই ভাবগুলির মধ্যে তাদের ইতিহাস লেখা রইল। এই লেখাগুলোর মধ্যে কিছুদিনের গোটা কতক সুখ দুঃখ লুকিয়ে রাখলাম। একদিন খুলে দেখো, তুমি তাদের স্নেহের চোখে দেখো, তুমি ছাড়া আর কেউ তা দেখতে পাবে না। আমার এই লেখার মধ্যে রইল আর এক লেখা, এক লেখা তুমি আমি পড়ব, আর এক লেখা সকলে পড়বে। আমাদের গঙ্গা তীরের সেই সুন্দর দিনগুলো গঙ্গার জলে উৎসর্গ হতো পূর্ণ বিকশিত পদ্ম ফুলের মতো। একটা একটা করে ভেসে যেতে লাগলো, কখনো ঘনঘোর বর্ষায়, কখনো বিদ্যাপতির ভরা বাদর মাহ ভাদরে সুর বসিয়ে। আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধু হে আমার, আকাশ কাঁদে হতাশ নাই যে ঘুম নয়নে মম, দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে পরাণ সখা বন্ধু হে আমার। আবার কখনো বা বর্ষার রাগিনী গাইতে গাইতে বর্ষণ মুখরিত জলভরাচ্ছন্ন মধ্যাহ্ন খ্যাপার মতো কাটিয়ে দিতাম আমরা। মনে আছে, কখনো আবার সূর্যাস্তের সময় আমরা নৌকো নিয়ে বের হয়ে যেতাম। যখন তুমি পূর্বী গাইতে গাইতে বেহাকে পৌঁছতে, তখন পশ্চিম তটের আকাশে সোনার খেলনার কারখানা একেবারে নিঃশেষ। পূর্ব বনান্ত থেকে চাঁদ উঠে আসত। আমরা যখন বাগানের ঘাটে ফিরে এসে নদী তীরে ছাদটার উপর বসতাম, তখন জলে স্থলে শুভ্র শান্তি। নদী তীরে নৌকো প্রায় নেই, তীরের বনরেখা অন্ধকারে নিবিড়। নদীর তরঙ্গহীন প্রবাহের ওপর আলো ঝিকমিক করত, মনে হতো
সময়টাকে যদি ধরে রাখতে পারতাম। মোরান সাহেবের বাগানবাড়ি থেকে ফিরে এসে উঠেছেন পাথুরিয়াঘাটার মহারাজা যতীন্দ্রমোহনের বাড়িটি ভাড়া করে। সেখান থেকে সদর স্ট্রিট। জ্যোতিরিন্দ্র, কাদম্বরী, রবীন্দ্রনাথ এই অমোঘ ত্রয়ী জোড়াসাঁকুতে না ফিরে সদর স্ট্রিটে। স্বভাবতই চারিদিকে নানা গুঞ্জন। কেন এমন হলো? তার মধ্যে আগুনে ঘি ঢাললেন স্বয়ং রবীন্দ্রনাথ 1883 জ্যৈষ্ঠে ভারতী পত্রিকায়। সেই জানলার ধারটি মনে পড়ে, সেই বাগানের গাছগুলো সেদিন যে আমার পাশে এসে দাঁড়িয়েছিল, সেইটা দেখে আমার চোখে জল আসে। সেই তো যথার্থ কবিতা লিখেছিল। তার সে অর্থপূর্ণ হিজিবিজি ছাপা হলো না, আর আমার রচিত গোটা কথক অর্থহীন হিজিবিজি ছাপা হয়ে গেল। ভারতী পত্রিকায় এ লেখা প্রকাশ হওয়ার পরেই ঠাকুর পরিবারের অন্দরমহলে অন্ধবেগে ধেয়ে এলো ঈশানের পুঞ্জ মেঘ। চমকে উঠল অশনি সংকেতে। রবীন্দ্র কাদম্বরী সম্পর্ক নিয়ে চাপা গুঞ্জন। এমনই সময় প্রস্তাব এলো রবীন্দ্রনাথের বিবাহের জোড়াসাঁকোর অন্দরমহল থেকে। তোমার যোগ্য পাত্রী পাওয়া দুষ্কর, তা বেশ বোঝা গেছিল। তুমি নিজেই পছন্দ করে নিয়েছিলে তোমার মৃণালিনীকে, যার না ছিল ভুবন ভোলানো রূপ, না গুণ। তুমি বিয়ের ভাঁড়গুলো খেলা খেলতে গিয়ে জানিয়ে দিলে সবকিছুই তোমার উলট পালট হয়ে গেছে। সত্যি তুমি পাল্টে গেলে ঠাকুরপো। নতুনকে স্বাগত জানিয়ে পুরাতনকে দিলে বিদায়। তোরে আমার হঠাৎ ডুবে যায়, তোরে আমার কোনখানে রে, কোন পাষাণের ঘাট, তোরে আমার হঠাৎ ডুবে যায়, তোরে আমার নবীন তোরে নতুন জলে দিনে। বৌঠানের মনের সংশয় তাকে তীব্র মানসিক যন্ত্রণায় অধীর করে তুলেছিল। তার নিঃসঙ্গতা কবিকে ভুল বুঝতে সাহায্য করেছিল। তিনি বিশু নামে এক কাপড়ুলিকে দিয়ে আফিম বানিয়ে তার সঞ্চয় করে রাখেন। ঠাকুরপো, আমি বেশ বুঝলাম আমার জন্য তোমার আর সময় থাকবে না। আর তোমার দাদা তো আমার খুব কাছের মানুষ হননি কোনোদিনই। তিনি কাজের মানুষ, এ ছিল আমার ধারণা। কিন্তু সে ভুল আমার ভাঙল যেদিন জোব্বার পকেটে একটা চিঠি পেলাম, ভালোবাসার চিঠি। তুমি তখন ডুবে আছো তোমার মৃণালিনীতে, আর তোমার নতুন দা মোহিনীতে। আমি কি নিয়ে বাঁচতাম ঠাকুরপো? তাই তোমাদের সকলকে মুক্তি দিতে আমি বেছে নিলাম আত্মহননের পথ। 1884 সালের 19 এপ্রিল শেষ সূর্যাস্তের রাঙা আলোয় লাগল বিষণ্ণতার রং। তিনি চলে গেলেন তার পার্থিব শরীর নিয়ে, নিতান্তই অবহেলায়। কিন্তু রেখে গেলেন সৃষ্টি বীজ। দীর্ঘ 25 বছর পরেও কবি লিখেছেন তার বাসনা, কামনা
স্বপ্ন ও যন্ত্রণার কথা, যা অবচেতনের গহন থেকে উৎসারিত।